এখন আমরা শুরু করব রুই মাছ। তো চলো, রুই মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শুরু করতে গেলে রুই মাছের বৈজ্ঞানিক নাম কি বলা আছে এটাকে? এটাকে বলা আছে ল্যাবিও রুহিটা, তাই না? আচ্ছা, এবং রুই মাছের ক্ষেত্রে আমরা যদি শুরু করি, প্রথমেই দেখো কিছু কথা বলা আছে। কি বলা আছে বাবা? দেখো, কার্প জাতীয় মাছের সংজ্ঞাটা আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? কার্প জাতীয় মাছের মধ্যে কি, এটা কোন বর্গের, মনে রাখবে এটা সাইপিনিফর্মস বর্গের। আর যদি বলে কোন গোত্রের, তাহলে হবে সাইপিনিডে। আইডে যেটা, এটা হচ্ছে গোত্র, এবং মিঠা পানির হতে হবে, এবং 3000 প্রজাতির মাছ। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কার্প মাছের কতগুলো প্রজাতি আছে? 3000 প্রজাতি। কার্প মাছগুলো কি মিঠা পানির মাছ নাকি তোমার নোনা পানির মাছ? আনসার হচ্ছে মিঠা পানির মাছ। এটা কোন গোত্রভুক্ত? আইডি গোত্রভুক্ত, সাইপ্রিনিডে। আর কোনটা বর্গ? আনসার হচ্ছে সাইপিনিফর্মস। আচ্ছা, ফুটে খাওয়ার উপযোগী, নরম ঝালযুক্ত ঠোঁট এবং আল দেখে বুঝতে পারি যে ও কি করে, ও নরম জলজ উদ্ভিদ খায়। তাহলে আমরা দেখে কি বুঝি? আমরা আল দেখে বুঝতে পারি, কর্তন আল দেখে আমরা বুঝতে পারি ও নরম জলজ উদ্ভিদ খায়। ফুলকা রেকার দেখে আমরা বুঝতে পারি এ কিন্তু প্ল্যাঙ্কটন ছেঁকে খায়। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, মনে রাখতে রুই মাছ 14°C তাপমাত্রার নিচে কিন্তু বাঁচতে পারে না, খুব ইম্পর্টেন্ট। এখন আসে দেহকাণ্ডের মধ্যে। দেহকাণ্ডের মধ্যে মনে রাখবো কি, কানকোষ শেষ থেকে শুরু করে পায়ু পর্যন্ত অংশ, এটাকে আমরা বলি দেহকাণ্ড, ঠিক আছে? তো মনে রাখতে হবে এখানে টোটাল 3টা ছিদ্র থাকে। পাঁজর, পাঁজর মানে কি, প্রথমটা হচ্ছে পায়ু ছিদ্র, তারপরটা হচ্ছে জনন ছিদ্র, তারপরটা হচ্ছে রেশন ছিদ্র। 3টা ছিদ্র থাকে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবং মনে রাখতে হবে যে রুই মাছের দেহের দুই পাশে কি থাকে, ক্ষুদ্র কিছু গর্ত থাকে, ঠিক আছে, যেগুলো কাদের সাথে সম্পর্কযুক্ত। এটাকে কি বলে? এটাকে বলে ল্যাটেরাল লাইন অর্গান। এটাকে কি বলে? এটাকে বলে ল্যাটেরাল লাইন অর্গান, ঠিক আছে? বা যেটাকে আমরা বলি পার্শ্ব রেখাতন্ত্র, ঠিক আছে বাবা? এটা কি করে? এটা আসলে যেটা করে সেটা হচ্ছে পানির গুণাগুণ সম্পর্কিত তথ্য কি করে বলতো, বা সংবেদ কি করে বলতো, গ্রহণ করে মাছকে দেয়। এটা ল্যাটেরাল লাইন অর্গান। এখন আসলে রুই মাছের পাখনা নিয়ে আমরা পড়াশোনা করবো। রুই মাছের পাখনা পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। পাখনাগুলো তো ঠিক আছে, কিন্তু পাখনাগুলোর মধ্যে আবার কি থাকে বলতো? ছোট 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 এরকম রশ্মি থাকে, এগুলো বলে পাখনা রশ্মি। তো রুই মাছের টোটাল কত ধরনের পাখনা দেখা যায় পরীক্ষা আসতে পারে? মনে রাখবো রুই মাছের টোটাল 5 ধরনের পাখনা দেখা যায়। আচ্ছা, এবং এর মধ্যে জোড় বিজোড় পাখনা আছে, আমরা পড়বো এখন। মনে রাখতে হবে রুই মাছের জোড় পাখনা হচ্ছে 2টা, ঠিক আছে, মানে 2 জোড়া আর কি, একটা বক্ষ পাখনা একটা শ্রোণী পাখনা। আর বিজোড় পাখনা কয়টা? 3টা, ঠিক আছে, মানে 3টা। প দিয়ে যেগুলো নাম সেগুলো হচ্ছে বিজোড় পাখনা। তবে শুধু প দিয়ে পড়ে যাও না, তাহলে পরীক্ষা হলে কিন্তু আবার প দিয়ে চলে আসবা, ঠিক আছে? আর কিছু পারবো না কিন্তু, ইংরেজিগুলো দিলে ধরা খাই যাবা। পৃষ্ঠ পাখনা মানে ডরসাল ফিন, পায়ু পাখনা মানে অ্যানাল ফিন, পুচ্ছ পাখনা মানে কডাল ফিন, এগুলো দেখবা। বক্ষ পাখনা মানে পেক্টোরাল ফিন, শ্রোণী পাখনা মানে পেলভিক ফিন, এগুলো আমরা একটু জানবো। প্লাস এগুলো আমরা আর কি জানবো এখান থেকে, প্রত্যেকটা পাখনার আমরা লোকেশন গুলো পড়ে ফেলবো, ঠিক আছে? এখন এখানে আমরা একটু হেল্পিং শিটের মধ্যে আসি। আমরা পাখনার ক্ষেত্রে কি মনে রাখবো? আমরা পাখনার ক্ষেত্রে মনে রাখবো কান, এই যে কানবো। কানবো মানে কি, কানকর পিছনে থাকে বক্ষ পাখনা, রম্বসের মতো যেটা পিঠের ওখানে থাকে ওটা পৃষ্ঠ পাখনা, সবচেয়ে বড়, ঠিক আছে? এই যে অঙ্কীয় দেশে থাকে কি বলতো, পায়ু পাখনা। অঙ্ক, এই যে অঙ্কের মধ্যে পাই পাইছি আমরা, তাই না? তাই যে দেখো পরীক্ষা প্রশ্ন আসবে কিন্তু, যে পায়ু পাখনা কোথায় থাকে? অঙ্কীয় দেশে থাকে। তার পিঠের ওখানে রম্বসের আকৃতির একটা থাকে পৃষ্ঠ পাখনা, তাই না? তারপর কানবো, কানবো মানে কি, কানকর পিছনে থাকে যে বক্ষ পাখনা, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এগুলো আমরা দেখবো এখান থেকে। আর পুচ্ছ পাখনা তো লেজের একদম পিছনের দিকে থাকে। তাহলে আমরা পাখনার পজিশন গুলো পড়ে ফেলছি। এখন আমরা কি পড়বো? এখন আমরা পাখনার রশ্মি গুলো পড়বো। পাখনার রশ্মি মনে রাখা অনেক সোজা। কেমনে মনে রাখবো? মনে রাখবো বক্ষর ইংরেজি হচ্ছে থোরাক্স। বক্ষর ইংরেজিকে থোরাক্স। থোরাক্স পড়তে গেলে 6 চলে আসে, তাই না? থোরাক্স 6, বক্ষ থোরাক্স 6 মানে 16 থেকে 17টা। তারপর শ্রোণী পাখনা, শ্রোণীর মধ্যে 9 আছে, 9 থেকে 9টা। পুচ্ছ, পুচ্ছর মধ্যে কি আছে? পুচ্ছ, পুচ্ছ পাখনার মধ্যে মনে রাখবো সবচেয়ে বেশি পাখনা রশ্মি থাকে, এটা মুখস্থ করব। সবচেয়ে বেশি পাখনা রশ্মি কোথায় থাকে? পুচ্ছ পাখনার মধ্যে 19টা থাকে। আবার পথে পৃষ্ঠ, পথে 15টা, ঠিক আছে? কেন এটা কেন মনে রাখবো? এটা আরেকটা ভাবে লজিক দিয়ে মনে রাখা যায়। পুচ্ছ পাখনার মধ্যে, পুচ্ছের মধ্যে চ আছে, চ তো চলনে সাহায্য করে, ভাই একটা জিনিস চলনে সাহায্য করবে, তাহলে তো এখানে পাখনা রশ্মি অবশ্যই বেশি থাকতে হবে, তাই না? আবার পায়ু পাখনার মধ্যে কি আছে? পায়ু পাখনার মধ্যে আছে 7টা পাখনা, ঠিক আছে? পাইসো মনে রাখবা। আচ্ছা, তাহলে এগুলো গেল। তাহলে পাখনা রশ্মি গুলো বললে কি আমরা পারবো? পারবো। বক্ষর মধ্যে কয়টা? বক্ষ হচ্ছে থোরাক্স 16টা, থোরাক্স 16, শ্রোণীতে 9টা, পুচ্ছ যেহেতু চলনে সাহায্য করে এখানে সবচেয়ে বেশি 19টা, পৃষ্ঠ পথে কি বলে পৃষ্ঠ পাখনা, পথে 15, 16টা। তারপর হচ্ছে পায়ু পাখনা, পায়ু পাখনা কয়টা? 7টা। তাহলে এগুলো গেল এখান থেকে। এখন আসে এখান থেকে আমরা আর কি পড়বো? এখন আমরা দেখবো পাখনাগুলোর কি বলতো, পাখনাগুলোর আমরা এখান থেকে পড়বো হচ্ছে পাখনার কাজগুলা। তো মনে রাখতে হবে, প্রথমেই আসো এখান থেকে, পৃষ্ঠ পাখনা যেটা, মনে রাখবো পৃষ্ঠ পাখনা যেটা পৃষ্ঠের মধ্যে ট আছে, মানে এটা উল্টে যাওয়া থেকে রক্ষা করে, হঠাৎ উল্টে যাওয়া থেকে। আবার দেখো শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা কি করে? শ্রোণী পাখনা তুমি শ্রেণী স্কুলের কথা মনে পড়ে? স্কুলে কি করতো? বলে বামে ঘুরো, ডানে ঘুরো, সামনে আগাও, পিছনে যাও, মানে কি এই এরকম কাহিনীগুলা, ঠিক আছে? তো শ্রোণী পাখনার ক্ষেত্রে কি হবে? দেখো দ্রুত ঘুরো, নিচের দিকে চলো, থামো, এগুলা।
ঠিক আছে, তাহলে বক্ষ কি? আচ্ছা বক্ষ পড়াইনি এখনো। বক্ষ পাখনাটা মনে রাখবো বুকের পাটা। বুকের পাটা মানে কি? একদম গভীর থেকে উঠে আসতে সাহায্য করে বক্ষ পাখনা। বুকের পাটা অনেক বেশি থাকলে এটা মানুষ মানে করতে পারে, মাছ করতে পারে, এভাবে মনে রাখবা। শ্রোণীতে কি? উপরে নিচে আগে পিছে ঘুরে থামো, তাই না? দ্রুত ঘুরো, থামো। আর পৃষ্ঠ মানে কি? পৃষ্ঠের মধ্যে ট আছে, টতে হঠাৎ হঠাৎ উল্টে যাওয়া থেকে রক্ষা করে, উল্টে, তাই না? পায়ু পাখনার মধ্যে পায়ু পাখনার মধ্যে কি মনে রাখবা? পায়ু। উতে হচ্ছে উ এবং সু মানে সুস্থিত রাখতে হেল্প করে। আর পুচ্ছার মধ্যে চ আছে, একটু আগে আমি বলছি, চতে চলনে সাহায্য করে এবং চলনে সাহায্য করে, ঠিক আছে? তো এই হচ্ছে পাখনা নিয়ে কথাবার্তা, ঠিক আছে? পাখনার আমরা কি পড়লাম? পাখনার আমরা আগে জানছি কোনটা জোর কোনটা বিজোর। তারপর আমরা কি পড়ছি? পাখনার তোমার পজিশন গুলা পড়ছি, ইংরেজি গুলা পড়ছি, পাখনার রশ্মি গুলা পড়ছি, পাখনার কাজগুলো আমরা পড়ছি, ঠিক আছে? আচ্ছা, সেই হচ্ছে মোটামুটি এখান থেকে কথা। আচ্ছা, এখন আসলে লেজ। লেজের মধ্যে মনে রাখতে হবে লেজের দুইটা অংশ সমান থাকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হোমোসার্কাল, ঠিক আছে? একই রকম লেজ। এবং মনে রাখতে হবে আইস, রুই মাছের আইসকে আমরা বলি স্কেল। আর পাখনাকে কি বলি? পাখনাকে বলে ফিন, ফিন মানে পাখনা। এবং আইস মানে কি বলতো? স্কেল। মনে রাখতে হবে যে রুই মাছের আইস যেটা সেটা কি আইস? সেটা হচ্ছে বাবা সাইক্লয়েড আইস, ঠিক আছে? আচ্ছা, যে রুই মাছের দেহত্বক যেসব পাত সদৃশ পাতলা অস্থিময় আবরণে আবৃত থাকে সেগুলোকে আমরা বলি আইস, ঠিক আছে? মনে রাখবা মাছের পুরো বডিতে কিন্তু আইস থাকে, ঠিক আছে? এবং দেহ এই যে মাছের সমগ্র দেহকাণ্ড, লেজ পাতলা চকচকে রূপালী গোলাকার আইস থাকে, কি আইস? এটাকে বলে সাইক্লয়েড আইস, ঠিক আছে? আর জনন ঋতুতে কি হয়? এটার কেন্দ্র আরো গাঢ় এবং উজ্জ্বল হয়। আইসগুলো কোথায় থেকে উৎপন্ন হয়? আইসগুলো ত্বক, ত্বক মানে ডার্মাল স্তর থেকে উৎপন্ন হয়। এবং কোথায় বসানো থাকে? ডার্মাল পকেটের মধ্যে, এই যে পকেটের মধ্যে প্রথিত থাকে, গাঁথা থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে মনে রাখতে হবে একটা আইস কি করে? একটা আইসকে টালির মতো করে কি করে বলতো? ঢেকে রাখে। এবং আইসগুলোর মধ্যে কি থাকে? আইসগুলোর মধ্যে থাকে চুন এবং কোলাজেন। না মনে থাকলে মনে রাখতে পারো কচু, মানে কি? কোলাজেন এবং চুন। যাই হোক, এরপরে সেখান থেকে পড়বো আইসগুলোর মধ্যে কিছু পড়াশোনা আছে, এখানে বেসিক কিছু জিনিসপাতি আছে, বোঝার জিনিসপাতি আছে। প্রথম কথা হচ্ছে বাবা আইসগুলোর যে কেন্দ্রটা, এটাকে বাবা বলবো ফোকাস বা নিউক্লিয়াস, ঠিক আছে? তারপরে কি হলো? আইসগুলোর এই যে কেন্দ্র চারপাশে কি হলো? কিছু বৃত্তাকার রেখা আমরা দেখতে পাচ্ছি। এই যে বৃত্তাকার সার্কেলের মতো, এগুলোকে বলে সার্কুলি, এগুলোকে বলে সার্কুলি। তাহলে ফোকাসের সংজ্ঞাটা ক্লিয়ার, তারপর সার্কুলির সংজ্ঞা ক্লিয়ার। এই সার্কুলিগুলো মানে কেন্দ্রের চারপাশে যে রেখাগুলো আছে, কোনো কোনো রেখা এত মোটা হয়, ঠিক আছে? এটাকে বলে অ্যানুলি, এটাকে বলে বার্ষিক বৃদ্ধি রেখা। এটা দিয়ে মাছের বয়স জানা যায়। আর আইসের বৃদ্ধি কখন বেশি হয়? মনে রাখবা আইসের আবেগ, আবেগ আবেগ মানে কি? বসন্ত এবং গ্রীষ্মকালে কি হয় বলতো? আইসের বৃদ্ধি বেশি হয়। মনে রাখবা আইসের কেন্দ্রভাগ পুরু হয় আর কিনারের দিকে কিন্তু পাতলা হয়, ঠিক আছে? কেন্দ্রে একটা স্বচ্ছ অঞ্চল থাকে। আইসের ক্ষেত্রে আমরা তিনটা কি ক্ষেত্র দেখতে পাই? একটা সম্মুখ ক্ষেত্র, একটা পশ্চাৎ ক্ষেত্র, একটা পার্শ্ব ক্ষেত্র। সম্মুখ মানে সামনে, সামনে হলে কি হয়? সামনে আগে গেলে জীবনে যোগ করতে হয়, যোগ মানে যোজক টিস্যু থাকে, ঠিক আছে? তার নিচে পকেটে বসানো থাকে। পশ্চাৎ ক্ষেত্রটা কি হয়? পিছনের দিকে যেটা, ঠিক আছে? এই যে দেখো, এটা ডেন্টিন নিমিত। মনে রাখবো পশ্চাৎ মানে ডিলেট, ডিলেট মানে ডেন্টিন নিমিত। ডট ডিলেট ডট ডেন্টিন মনে রাখবা, যেটা বাইরের দিকে উন্মুক্ত থাকে। পরীক্ষা প্রশ্ন আসার চান্স অনেক বেশি যে আইসের ক্ষেত্রে কোন ভাগটা উন্মুক্ত থাকে বাইরের দিকে। আনসার হচ্ছে পশ্চাৎ ক্ষেত্রটা, পোস্টেরিয়র ফিল্ড। এটা অনেকেই ভুল করবে পরীক্ষায় দিলে। হ্যাঁ, মনে রাখবো পশ্চাৎ যেটা পিছনের দিকে যেটা, ওটাই বাইরে উন্মুক্ত থাকে। আর ল্যাটারাল যেটা, সে দুই পাশে। রুই মাছের যদি তুমি আরো খেয়াল করো আইসের মধ্যে, তুমি কিছু এই যে খাঁজ দেখতে পাবা, এই যে কিছু খাঁজ দেখা যায়, কিছু খাঁজ দেখা যায়। এটাকে কি বলে? এগুলোকে বলে রেডি। কি বলে এগুলোকে? রেডি। কি বলে এগুলোকে? রেডি। রেডিয়াস থেকে আসছে কথাটা, রেডি। আচ্ছা, রুই মাছের আইস কি প্রতিরক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে, জীবাণু ধ্বংস করে, হ্যাঁ, কম্পাঙ্ক নির্ণয় করতে হেল্প করে, সেরিমিনাসে হেল্প করে। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস দেখবো। পানির বাধা কমাতে হেল্প করে। এখন আসলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে, রক্ত সংবহন তন্ত্রটা কয় ধরনের? উত্তর হচ্ছে দুই ধরনের। একটা এক সংবহন তন্ত্র মানে এক বর্তনী, একটা দ্বিবর্তনী। একটা এক বর্তনী, একটা দ্বিবর্তনী। এক বর্তনী রক্ত সংবহন তন্ত্র কার মধ্যে দেখা যায়? মাছের মধ্যে। দ্বিবর্তনী কার মধ্যে দেখা যায় বলতো? মানুষের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে রক্ত সংবহন তন্ত্রের কিছু উপাদান আছে। প্রথমে আছে রক্ত, তারপর আছে কি বলতো? হৃৎপিণ্ড, তারপর আছে রক্তনালী, তাই না? রুই মাছের রক্তের মধ্যে কি আছে? উত্তর হচ্ছে রক্ত রস এবং রক্ত কণিকা। আচ্ছা, এখন আসো রক্ত রস মনে রাখতে হবে বর্ণহীন। তবে রক্ত কণিকার মধ্যে মনে রাখবো রুই মাছের যদি কেটে যায়, এভাবে মনে রাখবো, তাহলে ভুল হবে না। রুই মাছের যদি কেটে যায় তাহলে কিন্তু আর রক্ত জমাট বাঁধবে না। অর্থাৎ রক্ত জমাট বাঁধার জন্য যে কণিকা অনুচ্চক্রিকা, সেটা কিন্তু থাকে না। আচ্ছা, তাহলে রুই মাছের রক্ত কণিকা কয় ধরনের? দুই ধরনের। একটা লোহিত রক্ত কণিকা, একটা শ্বেত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা ডিম্বাকার, নট সাবধান, আমাদেরটা কিন্তু কি? আমাদেরটা কিন্তু দ্বিঅবতল, বাট ওরটা কি? ডিম্বাকার। আমাদেরটা নিউক্লিয়াস নাই, ওরটা কিন্তু নিউক্লিয়াস আছে। আমাদেরটা হিমোগ্লোবিন আছে, ওরও আছে, ঠিক আছে? আর শ্বেত রক্ত কণিকা কেমন? আমাদেরটা অনিয়ত আকার,
ওটা অ্যামিবার মতো, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখবে এখান থেকে সুন্দর করে। এরপর সেখান থেকে রুই মাছের হার্ট নিয়ে আমরা পড়াশোনা করবো, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো মনে রাখতে হবে রুই মাছের হার্ট কোথায় থাকে, পেরিকার্ডিয়াল গহ্বরে থাকে, হার্টের আবরণটাকে পেরিকার্ডিয়াম বলে। এখন প্রশ্ন আসতে পারে রুই মাছের হার্টের প্রকোষ্ঠ কয়টা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রুই মাছের হার্টের প্রকোষ্ঠ হচ্ছে বাবা দুইটা, কি কি বাবা, একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল, আর তো নাই, তাই না। আচ্ছা গেল এখন। এবং মনে রাখতে হবে সাইনাস ভেনোসাস, এই সাস নামক একটা কি আছে, সাইনাস ভেনোসাস একটা উপপ্রকোষ্ঠ আছে। তুমি যদি একটু বেসিকটা ক্লিয়ার করো, তুমি দেখো এখানে প্রথমে এখানে সাইনাস ভেনোসাস আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যাট্রিয়াম উন্মুক্ত হলো, অ্যাট্রিয়ামটা ভেন্ট্রিকলে উন্মুক্ত হলো, এবং ভেন্ট্রিকলটা সামনে যে বাল্বের মতো একটু ফুলে গেল, এটাকে বলে বালবাস আর্টেরিয়াসাস, এবং বালবাসটা আবার শুরু হয়ে গেল, তৈরি করলো ভেন্ট্রাল আওর্টা। তুমি কি বুঝতে পেরেছো? এটা খুব জরুরি, এই ছবিটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার বেসিকটা ক্লিয়ার হবে, আমি কিন্তু সামনে ভালো করতে পারবো, বুঝতে পারবো, ঠিক আছে। কি বললাম, সাইনাস ভেনোসাস, তুমি চাইলে মনে রাখতে পারো এস এ ভাবি, একবারে টানে মনে রাখা যায়, এস এ ভাবি মানে কি, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিয়াসাস। সাইনাস ভেনোসাসের পরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম পরে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের পরে বালবাস আর্টেরিয়াসাস। বালবাস আর্টেরিয়াসাসের গোড়াটা যখন কি হয় বলো তো, শুরু হয়ে যায়, তখন তৈরি হয় ভেন্ট্রাল আওর্টা। ছবি দেখো, ছবি দেখো, ছবি দেখতে ক্লিয়ার হবে। সাইনাস ভেনোসাস কি, এটা পাতলা, এটা উপপ্রকোষ্ঠ, ঠিক আছে। এবং সাইনাস ভেনোসাস গুলা কিসের অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হচ্ছে শিরাতন্ত্রের অংশ, ঠিক আছে। এবং দেহের দুই পাশ থেকে আগত ডাক্টাস কুভিরি, হ্যাঁ, নামক দুইটা বড় শিরার মিলনে সাইনাস ভেনোসাস সৃষ্টি হয়। তাহলে যদি বলে সাইনাস ভেনোসাস কে সৃষ্টি করছে, সাইনাস ভেনোসাস কে সৃষ্টি করছে, আনসার হচ্ছে দুইটা ডাক্টাস কুভিরি মিলে আলটিমেটলি সাইনাস ভেনোসাস সৃষ্টি হয়েছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে অ্যাট্রিয়াম মানে অলিন্দ, মনে রাখতে হবে এটা কি পাতলা প্রাচীর বিশিষ্ট। আর যেটা ভেন্ট্রিকল মানে নিলয়, এটা কি বলতো, এটা মাংসল, ঠিক আছে, এটা একটু ভোটকা, ঠিক আছে, ভতে ভেন্ট্রিকল ভতে ভোটকা, মনে রাখতে, ভোটকা মানে কি, এটা মোটু, তার মানে কি এটা পুরু মাংসল, তাই না। আচ্ছা, এবং এর সামনে বালবাস আর্টেরিয়াসাস থাকে, ঠিক আছে, এই যে দেখো অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের সামনে বাল্বের মতো বালবাস আর্টেরিয়াসাস, তার সামনে ভেন্ট্রাল আওর্টা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো গেল, এখান থেকে ফুলকায় রক্ত প্রেরণ করে। বালবাস আর্টেরিয়াসাস কি, রুই মাছের হার্টে কোনো কোরাস আর্টেরিয়াসাস নাই, তার পরিবর্তে বালবাস আর্টেরিয়াসাস আছে, ঠিক আছে, যেটা ভেন্ট্রাল আওর্টার গোড়া দেশি একটা অংশ, যে গোড়ার দিকে থাকে আর কি, ঠিক আছে। এটা কি করে, হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল আওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ড কোনটা ভাই, এই যে হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে, এই যে হৃৎপিণ্ড শুরু হলো এখান থেকে, হৃৎপিণ্ড থেকে, এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল আওর্টা রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করতেছে এই বাল্বের মতো যে অংশটা, বালবাস আর্টেরিয়াসাস। ছবিটা দেখলে ক্লিয়ার। এখন যদি বলে রুই মাছের হার্টের মধ্যে কি কি প্রকোষ্ঠ, কপাটিকা আছে, তুমি শুধু মনে রাখবে এতে ভাবি, তাইলে তোমার পড়া শেষ। মানে কি, প্রথমে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপরে বালবাস, প্রথমে সাইনো অ্যাট্রিয়াল, তারপরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার, তারপর ভেন্ট্রিকুলার বালবাস, দেখো কপাটিকা পড়া শেষ। সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার বালবাস শেষ। এখন সেখান থেকে আমরা পড়বো রুই মাছের কি বলে, রক্তনালী। রক্তনালী তিন ধরনের, ধমনী, শিরা, কোষিক জালিকা। ধমনীগুলা মিলে ধমনীতন্ত্র হয়েছে, শিরাগুলা মিলে শিরাতন্ত্র হয়েছে, এবং রেডিয়া মিলাবিলা থাকে। এছাড়া অনুপস্থ অ্যানাস্টোমোসিস নামক কিছু রক্তনালী দেখা যায়। আচ্ছা, রুই মাছের ধমনীতন্ত্রের মধ্যে আসো, মনে রাখতে হবে রুই মাছের ধমনীতন্ত্রের মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনীতন্ত্র বাবা, যেটা ঢুকতেছে, আর ইফারেন্ট, ইতে এক্সিট মানে যেটা বের হয়ে যেতেছে, ঠিক আছে বাবা। বেসিকটা আগে আমরা সুন্দর করে বুঝে নিই। হ্যাঁ, অ্যাফারেন্ট মানে যে সকল রক্তবাহিকা হৃৎপিণ্ড থেকে কি করে, ফুলকায় রক্ত সরবরাহ করে, তাকে আমরা বলবো অ্যাফারেন্ট। কতগুলো আছে, 4 জোড়া আছে অ্যাফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যাফারেন্ট আমরা সুন্দর করে একটু হেল্পিং শিট থেকে দেখে নিই, আসো। আচ্ছা, অ্যাফারেন্টের মধ্যে কি আছে, আসো, এই যে ধমনীতন্ত্র, 4 জোড়া অন্তর্বাহী, 4 জোড়া বহির্বাহী, ঠিক আছে। আচ্ছা, এখন সেখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই যে প্রথম বহির্বাহী ধমনী কই যায়, প্রথম বহির্বাহী ধমনী কই যায়, প্রথম বহির্বাহী ধমনী কই যায়, এটা অপথ্যালমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনী মিলে ল্যাটারাল আওর্টা কি হয় বলতো, উন্মুক্ত হয়, ঠিক আছে। আর তৃতীয় এবং চতুর্থ মিলে আবার কি হয় বলতো, ল্যাটারাল আওর্টা উন্মুক্ত হয়, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো প্রথম এবং দ্বিতীয় দুইটাই কি হয়, ল্যাটারাল আওর্টা উন্মুক্ত হয়। এবং তৃতীয় এবং চতুর্থ কি করে, আগে নিজে একসাথে হয়, তারপর ল্যাটারাল আওর্টা উন্মুক্ত হয়, ঠিক আছে। আমরা আবার একটু এখানে আসি, আসো আমি তোমাকে দেখাই। দেখো এখানে এই কথাগুলোই কিন্তু বলা আছে। প্রথম এই যে অন্তর্বাহিতে বুঝছি, বহির্বাহীর মধ্যে যদি তুমি আসো, দেখো 4 জোড়া বহির্বাহী থাকে টোটাল, হ্যাঁ। এবং এখানে কি হয়, এখানে বহির্বাহী ধমনী সৃষ্টি হয়। প্রথম বহির্বাহী ধমনী কি হয়, এটা মনে রাখতে হবে, প্রথম বহির্বাহী ধমনী হাইওয়েড আর যে সিউডো ব্রাঙ্ক আছে, সিউডো ব্রাঙ্ক মানে কি, মিথ্যা ব্রাঙ্ক, ঠিক আছে। এই যে দেখো হাইওয়েড, সিউডো ব্রাঙ্ক যেটা, এখানে কি নিয়ে যায়, এখানে কিন্তু রক্ত নিয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ। সিউডো ব্রাঙ্কে কি নিয়ে যায়, রক্ত নিয়ে যায়। এরপরে কি, এরপর এই যে প্রথম প্রথম এই প্রতিবেশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী মিলে আলটিমেটলি ল্যাটারাল আওর্টা উন্মুক্ত হয়, খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয় এবং চতুর্থ কি করে, ল্যাটারাল আওর্টা উন্মুক্ত হওয়ার আগে একসাথে না মিলিত হয়, ঠিক আছে। ল্যাটারাল আওর্টা সামনের দিকে কি হয়, ক্যারোটিড ধমনী হিসেবে বিস্তৃত হয়, খুব গুরুত্বপূর্ণ। তো ল্যাটারাল আওর্টাটা কি হয়, সামনের দিকে কি হয়, ক্যারোটিড ধমনী হিসেবে বিস্তৃত হয়। আর পিছন দিকে কি হয়, ডরসাল আওর্টা হিসেবে বিস্তৃত হয়।
তাহলে আমি বুঝাতে পারছি? তাহলে আমরা মনে রাখবো যে প্রথম বহির্বাহী ধমনীটা কই যায়? প্রথম বহির্বাহী ধমনীটা কি যায়? অপথ্যালমিক ধমনী হিসেবে, ঠিক আছে? অপথ্যালমিক মানে চোখে নিয়ে যাচ্ছে। প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনীটা কি হচ্ছে? প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনীটা ল্যাটারাল আওরটাতে যাচ্ছে, আর তৃতীয় চতুর্থটা আগে নিচে মিলিত হচ্ছে, তারপর ল্যাটারাল আওরটাতে যাচ্ছে। ল্যাটারাল আওরটা সামনের দিকে গেলে ক্যারোটিড ধমনী গঠন করে, ল্যাটারাল আওরটা নিচের দিকে আসলে ডর্সাল আওরটা গঠন করে। পড়া শেষ। এখন হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। নামের মধ্যেই বলেছে সার্কিউলাস মানে সার্কেল, ঠিক আছে? মানে কি মনে রাখবা? লাকি শেফালি, ঠিক আছে? লাকিলি শেফালি মানে কি ল্যাটারাল আওরটা এবং ক্যারোটিড ধমনী এই দুটো মিলে তৈরি করে কি বলতো? এই সার্কিউলাস সেফালিকাস। এটা একটা ধমনী বলয়, এটা একটা কি ধমনী বলয়, এটা একটা কি ধমনী বলয়। এবং এটা কোথায় থাকে? এটা গলবিল অঞ্চলে দেখা যায়। কোথায় দেখা যায়? গলবিল অঞ্চলে দেখা যায়। আমি তোমাকে সব বই থেকে দেখাই দিচ্ছি, দেখো। তাহলে এই যে দেখো, তাহলে এই যে দেখো আমি বললাম প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী, দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী, তৃতীয় এবং চতুর্থ এগুলা বহির্বাহী, অন্তর্বাহী। এবং তারপরে এখান থেকে কি আছে? এই যে দেখো নিচে আসছে বহির্বাহী গুলা, ঠিক আছে? এই যে দেখো বহির্বাহী গুলা, এগুলো আমরা সুন্দর করে করে দেখবো। আচ্ছা এখন আসে এখান থেকে আর কি লাগবে? আর লাগবে যেটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে এখানে দুইটা ধমনী আছে। একটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, যেটাকে আমরা বলি ডরসাল আওরটা, যেটা নিচের দিকে আসলো, ঠিক আছে? আর যেটা একটা হচ্ছে পার্শ্বীয়, যেটা ল্যাটারাল আওরটা, ভুল করা যাবে না। ল্যাটারাল এবং ক্যারোটিড এই দুটো মিলেই কি হচ্ছে বলো তো? যে ল্যাটারাল আওরটা এবং ক্যারোটিড এই দুটো মিলেই তৈরি করে লাকি শেফালি, তাই না? মনে রাখবা লাকিলি শেফালি। ল্যাটারাল আওরটা এবং ক্যারোটিড এই দুটো মিলে তৈরি করে সেফালিকাস, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এটা ধমনী বলয়, এটা ডিম্বাকার, এটা গলবিল অঞ্চলে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা এবং এই যে দেখো ডরসাল আওরটা কোথায়? ডরসাল আওরটা পৃষ্ঠীয়, যেটা যে নিচের দিকে যেটা আসতেছে, আর ক্যারোটিডটা কোন দিকে? উপরের দিকে গেল। আর ল্যাটারাল আওরটা কোনটা? এই যে ল্যাটারাল আওরটা, ল্যাটারাল আওরটা সাইডে আছে, এটা পার্শ্বীয়। ল্যাটারাল মানে পার্শ্বীয়, ল্যাটারাল মানে পার্শ্বীয়। একটা পার্শ্বীয় একটা পৃষ্ঠীয়, ভুল করা যাবে না। একটা পার্শ্বীয় একটা পৃষ্ঠীয়, ভুল করা যাবে না। এখন আসলে ডরসাল আওরটা নিচের দিকে যখন আসে অনেকগুলো সেকশন তৈরি হয়, তাই না? আচ্ছা সাবক্লেভিয়ান, সাবের মধ্যে বতে বক্ষতে যায়, সিলিয়াকো মেসেন্টারিক, পাকস্থলী রিলেটেড পরিপাক অধ্যায় যা আছে, পাকস্থলী, অন্তর্যকৃত, মলাশয় সব জায়গায়, প্রাতে প্যারাটাল, পথে প্রাচীর, রথে রেনাল, রথে কিডনি। তারপর ইলিয়াক কোথায় যায়? স্তনিতে যায়। মনে রাখতে পারো, ইলিয়াক কোথায় যায়? স্তনিতে যায়। তারপর কডাল, এলাস্টাল, রথেলিজ। আচ্ছা তাহলে আমরা ধমনীতন্ত্র সুন্দর করে বুঝতে পারছি, ঠিক আছে? এই কথাগুলো এখানে বলা আছে। শিরাতন্ত্রের মধ্যে যদি আসো তুমি, শিরাতন্ত্রের মধ্যে কি আছে বাবা? শিরাতন্ত্রের মধ্যে মনে রাখতে হবে, শিরাতন্ত্রের মধ্যে প্রথমে কয়েক ধরনের শিরাতন্ত্র আছে। একটা আছে সিস্টেমিক, একটা আছে পোর্টাল, ঠিক আছে? আমরা একটু তোমাকে এখানে পড়াই, বইয়ের মধ্যে আসো। এই যে দেখো বলছে কৈশিক জালিকা থেকে সৃষ্টি হয়ে যে সকল রক্তবাহিকা দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসে নিয়ে যাবে, তাদেরকে আমরা বলবো শিরাতন্ত্র। শিরাতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করবো? একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পোর্টাল। একটা হচ্ছে সিস্টেমিক, একটা কি বলতো বাবা? পোর্টাল। সিস্টেমিক মানে কি? সিস্টেমিক মানে হচ্ছে পুরা সিস্টেম থেকে, পুরা বডি থেকে যে রক্ত নিয়ে আসে এটাকে বলে সিস্টেমিক, ঠিক আছে? সিস্টেমিকের মধ্যে কি আছে? সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল এবং কি বলতো জুগুলা শিরা, ঠিক আছে? আচ্ছা সম্মুখ কার্ডিয়াল দেহের সামনে থেকে রক্ত আনে, পশ্চাৎ কার্ডিয়াল পিছন থেকে রক্ত আনতেছে, ঠিক আছে? এবং জুগুলা শিরা, সম্মুখ কার্ডিয়াল আর জুগুলা শিরা সামনে থেকে আনে, ঠিক আছে? সবগুলো রক্ত আনে টানে সবাই কোথায় ঢলে? এই ডাকটাস কুভিরির মধ্যে। ডাক্তার না কিন্তু, এটা কিন্তু ডাক্তার না, এটাকে বলে ডাকটাস। ডাকটাস, এটাকে বলে ডাকটাস কুভিরি। ডাকটাস কুভিরি কি বলে এটাকে? ডাকটাস কুভিরি, ঠিক আছে? তাহলে কি বললাম এখান থেকে? আসো এই যে দেখো বলছে এই যে কার্ডিয়াক শিরা, কার্ডিয়াক, তাহলে মনে রাখতে হবে সম্মুখ কার্ডিনাল শিরা আর পশ্চাৎ কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা আর পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলা শিরা সামনে থেকে রক্ত আনে, আর পশ্চাৎ কার্ডিনাল শিরা পিছন থেকে রক্ত আনে। সবাই নিয়ে এসে রক্ত কোথায় ড্রেন করে? শিরাতন্ত্রের মধ্যে। সবাই নিয়ে এসে ড্রেন করে হচ্ছে এই ডাকটাস কুভিরির মধ্যে। কোথায় ড্রেন করে? এই ডাকটাস কুভিরির মধ্যে। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং কি হয় আলটিমেটলি? এই ডাকটাস কুভিরি থেকে পরবর্তীতে এই যে দেখো ডাকটাস কুভিরি উন্মুক্ত হয়। আর পশ্চাৎ কার্ডিনাল কোথা থেকে রক্ত আনে? মনে রাখবা পশ্চাৎ কার্ডিনাল রক্ত আনে সিরাজগঞ্জ শিরা থেকে। সিরাজ মানে কি? সেগমেন্টাল শিরা, রেনাল শিরা এবং জেনিটাল শিরা, তিনটা সেকশন থাকে, ঠিক আছে? এই যে কার্ডিনাল শিরা কোথা থেকে রক্ত আনে? সেই সেগমেন্টাল, তারপরে কি বলতো রেনাল আর জেনিটাল শিরা। আচ্ছা তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আর মনে রাখতে হবে এখান থেকে যে প্রত্যেকটা পাশের বক্ষ পাখনা থেকে এবং স্তনী পাখনা থেকে রক্ত আনে সাবক্লেভিয়ান শিরা। এটা ভালো করে একটু বুঝে নাও, বেসিকটা মনে রাখবো। বক্ষ পাখনায় রক্ত নিয়ে যায় কিন্তু সাবক্লেভিয়ান, স্তনী থেকে নিয়ে যায় ইলিয়াক। কিন্তু যখন আসে একসাথে তখন মানে রক্ত নিয়ে যাওয়ার সময় ধমনী দুইটা আলাদা, বাট নিয়ে আসার সময় একই রাস্তা দিয়ে চলে আসে, ঠিক আছে? বক্ষ পাখনা এবং স্তনী পাখনা থেকে সাবক্লেভিয়ান শিরা কি করে বলতো? রক্ত গ্রহণ করে, ডাকটাস কুভিরিতে নিয়ে আসে, তারপর সাইনাস ভেনাসে যায় আলটিমেটলি। তাছাড়া বাম এবং ডান পাশের যে পশ্চাৎ কার্ডিনাল শিরা তা অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত থাকে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস, ঠিক আছে? হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহনের মধ্যে আমরা কি মনে রাখবো? একমুখিতা দেখা যায়, এটাকে সিঙ্গেল সার্কিট হার্ট বলে। শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, এটাকে বলে ভেনাস হার্ট, ঠিক আছে? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। এখানে হৃৎপিণ্ডের সংকোচন আমরা দেখতে পাই সিস্টল, প্রসারণ আমরা দেখতে পাই ডায়াস্টল, গতিপথে এসে ভাবি তোমাকে আমি একটু আগেই পড়াই দিচ্ছি, তাই না? মানে সাইনাস ভেনাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, লাস্টে বাল্বাস অ্যাট্রাসিস আর ফুল কাতে যায়। এখন শ্বসনতন্ত্র কি বাবা? শ্বসনতন্ত্রের মধ্যে দেখতে গেলে আমরা প্রথমেই দেখবো রিউমাসের শ্বসনতন্ত্রকে কয়
কয়টা ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে কি বাবা অন্তঃশ্বসন। বহিঃশ্বসন মানে কি, এই যে দেখো অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন মানে কোনটা, এটা যখন ভিতরে ঢুকে যাচ্ছে কোষের মধ্যে, এটা হচ্ছে অন্তঃশ্বসন। যাই হোক, মনে রাখতে হবে এই ফুলকা বা গিল যেটা, এটা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। ঠিক আছে, রুই মাছের কি বলতো বাবা, প্রধান শ্বসন অঙ্গ, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা কি, এই রুই মাছের মাথার পিছনে কানকো দিয়ে ঢাকা 4 জোড়া, তাহলে রুই মাছের কতগুলো ফুলকা থাকে, 4 জোড়া ফুলকা থাকে। এবং মনে রাখতে হবে প্রত্যেকটা ফুলকা দেখতে চিরুনির মতো, 2 সারি ফুলকা সূত্র বহন করে। প্রত্যেকটা ফুলকা 2টি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত হয়। প্রত্যেকটা অর্ধাংশকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হেমিব্রাঙ্ক। এটাকে আমরা কি বলি, হেমিব্রাঙ্ক। কি বলি আমরা ওটাকে, হেমিব্রাঙ্ক বলি। ঠিক আছে, এবং 2টা হেমিব্রাঙ্ক নিয়ে গঠিত। মনে রাখবা হেমি ডেমি এগুলো মানে কি, সেমি এগুলো মানে হচ্ছে অর্ধেক। ঠিক আছে, তোমার রাখবে হেমিব্রাঙ্ক মানে অর্ধেক ফুলকা। আর 2টা হেমিব্রাঙ্ক যখন একসাথে হয় তখন মিলে পুরোটা হয় কি বলতো, হলোব্রাঙ্ক। হলো মানে পুরোটা। আচ্ছা, প্রত্যেকটা হেমিব্রাঙ্কে কি করে, এক সারি করে ফুলকা সূত্র বহন করে। খুব গুরুত্বপূর্ণ বাবা। এবং মনে রাখতে হবে রুই মাছের কি হয়, রুই মাছের ফুলকা গুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করি, যে ফুলকা সূত্রগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করি যে এগুলার গোড়ায় অতি খর্ব মানে ছোট্ট আন্ত ফুলকা ব্যবধায়কে যুক্ত থাকে, এবং শীর্ষে কি থাকে বলতো, মুক্ত থাকে। তুমি যদি একটু দেখো এই ছবিগুলো, তাহলে তুমি কিন্তু একদম বুঝতে পারবে ইজিলি যে ফুলকা সূত্রগুলো নিচের দিকে কিন্তু একসাথে যুক্ত থাকে, আর উপরে কিন্তু শীর্ষে মুক্ত থাকে। এই কথাটাই বলছে। এই যে এই ফুলকাগুলোর গঠন, এটাকে বলে ফিলিফর্ম ফুলকা বা পেকটিনেট ফুলকা। ঠিক আছে, পেকটিনেট ফুলকা। এখন হচ্ছে এখানে রুই মাছের প্রত্যেকটা ফুলকা সূত্র ক্ষুদ্রাকার অনুপস্থ কিছু প্লেট বা ল্যামিন দিয়ে বহন করে। ঠিক আছে, এবং ল্যামেলামের মধ্যে অন্তর্বাহী ধমনী থাকে, বহির্বাহী ধমনী থাকে। যে দেখো ল্যামেলামের মধ্যে, ফুলকা ল্যামেলার মধ্যে আমরা বহির্বাহী ধমনী, অন্তর্বাহী ধমনী দুটাই কিন্তু দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটাকে আমরা বলি রুই মাছের বায়ুথলি। এখন হচ্ছে রুই মাছের বায়ুথলি বা যেটাকে আমরা বলি সন্তরণ থলি বা পটকা বা হাইড্রোস্ট্যাটিক অর্গান, খুব গুরুত্বপূর্ণ বাবা। ঠিক আছে, তো বায়ুথলি কি, প্রথম কথা পাতলা প্রাচীর বিশিষ্ট, 2 নম্বর কথা বায়ুপূর্ণ থাকে, 3 নম্বর কথা সাদা চকচকে, 4 নম্বর কথা মেরুদণ্ডের নিচে থাকে এবং পৌষ্টিকতলের উপরে থাকে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বায়ুথলি কোথায় থাকে, মেরুদণ্ডের নিচে থাকে। যে দেখো ছবিটা দেখলে তুমি একদম ইজিলি মনে রাখতে পারবা বায়ুথলি কোথায় থাকে, মেরুদণ্ডের নিচে, এবং এই যে পৌষ্টিকতল দেখতে পাচ্ছ পৌষ্টিকতলের উপরে থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবং বায়ুথলির মধ্যে কি থাকে, মনে রাখবো বায়ুথলির মধ্যে কোন আইসক্রিম থাকে। কোন আইসক্রিম মানে কি, কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন থাকে এবং নাইট্রোজেন থাকে। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন করে যে বায়ুথলির মধ্যে কোন গ্যাসের আধিক্য থাকে, উত্তর কি হবে বলতো, উত্তর হবে হচ্ছে বায়ুথলির মধ্যে অক্সিজেন গ্যাসের আধিক্য থাকে। ঠিক আছে, অক্সিজেন গ্যাসের আধার। এই সিলিয়াকে মেসেন্টারিক ধমনী শাখা বায়ুথলিতে রক্ত সরবরাহ করে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কে, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। ঠিক আছে, এবং আলটিমেটলি বায়ুথলি থেকে যে যকৃৎ পোর্টাল শিরার মাধ্যমে শিরা দিয়ে রক্ত হৃৎপিণ্ডে পৌঁছায়। এখন বায়ুথলি তুমি যদি ছবিটা দেখো বাবা, তুমি যদি ছবিটা দেখো, দেখো সুন্দর করে ছবিটা দেওয়া আছে। বায়ুথলির সামনের অংশটা কিন্তু ছোট, পিছনের অংশটা বড়, অর্থাৎ প্রকোষ্ঠগুলো কিন্তু সেম না। তো বায়ুথলির মধ্যে 2টা অসম প্রকোষ্ঠ থাকে, সামনের প্রকোষ্ঠটা ছোট আর পিছনেরটা হচ্ছে বড়। ঠিক আছে, এবং মনে রাখতে হবে অন্ননালী এবং বায়ুথলির মাঝখানে একটা কানেকশন থাকে, এটাকে নিউমেটিক নালী বলে, ডাক্টাস নিউমেটিকাস বলে। ঠিক আছে, অন্ননালী এবং বায়ুথলির মাঝখানে কি থাকে, এই ডাক্টাস নিউমেটিকাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে দেখো অন্ননালী, এবং এই যে অন্ননালী দেখতে পাচ্ছ, এবং দেখো বায়ুথলির মাঝখানে কি থাকে বলতো, একটা নিউমেটিক নালী থাকে, বা যেটাকে আমরা সুন্দর করে বলি ছবির মধ্যে দেখো, এটাকে আমরা বলি ডাক্টাস নিউমেটিকাস। ঠিক আছে, এবং মনে রাখতে হবে যেসব বায়ুপথ নালীপথে, যে সকল বায়ুপথ নালীপথে কি করে অন্ননালীর সাথে যুক্ত থাকে, তাকে বলে ফাইসোস্টোমাস। তাকে কি বলে, ফাইসোস্টোমাস। তাহলে যে সকল বায়ুপথে মানে বায়ুথলি অন্ননালীর সাথে সংযুক্ত থাকে, তাহলে মনে রাখবো যে যদি আমার কোনো কারণে বায়ুথলি অন্ননালীর সাথে সংযুক্ত থাকে, তাহলে আমি তাকে বলবো ফাইসোস্টোমাস। আর যদি না থাকে তাহলে কষ্ট মানে ক্লিস্টাস। যদি না থাকে তাহলে কি বাবা, ফাইসোস ক্লিস্টাস। ঠিক আছে, বায়ুথলি যেমন সাইপিনিড গোত্রে আমরা কিন্তু এটা দেখতে পাই। ঠিক আছে, রুই কাতলা পুঁটিতে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, এবং বায়ুথলির মধ্যে আরো কি দেখবো, কিছু রক্ত জালক থাকে। তুমি দেখতে পাচ্ছ বায়ুথলির মধ্যে কি থাকে, দ্বিস্তরে, প্রাচীরটা দ্বিস্তরে বিশিষ্ট থাকে। এবং ফাইসোস্টোমাস, ফাইসোক্লিস্টাস এক্সাম্পল গুলো পড়বা। হ্যাঁ, রুই কাতলা পুঁটি এটা হচ্ছে ফাইসোক্লিস্টাসে দেখা যায়। ঠিক আছে, মানে ওই যে বায়ুথলি অন্ননালীর সাথে কানেক্টেড থাকে না, না থাকলে ক্লিস্টাস, আর থাকলে স্টোমা মানে আছে আর কি কানেকশন। আর বায়ুথলির প্রাচীর 2টা স্তর, একটা টিউনিকা এক্সটার্না মানে বাইরে, আর ভিতরে হচ্ছে কি বাবা, টিউনিকা ইন্টারনা। বায়ুথলির মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা গ্যাস গ্রন্থি থাকে, যেটাকে আমরা বলি রেটিয়া মিরাবিলিয়া। খুব গুরুত্বপূর্ণ, কি কালারের, এটা রেড কালারের। এই যে দেখো তুমি কিছু গ্যাস গ্রন্থি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাকে বলে রেটিয়া কি বলতো, মিরাবিলি। এটা কি, এটা আসলে কিচ্ছু না, কৈশিক জালিকার এক ধরনের গুটি। এটা কি করে, এটা যেটা করে সেটা হচ্ছে কাজটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। মনে রাখবা রেটিয়া মিরাবিলিয়া যেটা করে, অগ্র প্রকোষ্ঠের গ্যাস সংগ্রহ করে। এই যে অগ্র প্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি থেকে গ্যাস সংগ্রহ করে বায়ুথলিতে ক্ষরণ করে, আর পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি থেকে বায়ুথলি থেকে গ্যাস শোষণ করে রক্ত প্রেরণ করে।
করে। তার মানে কি মনে রাখবা, আগে থেকে অগ্রপ্রকোষ্ঠ থেকে গ্যাস শোষণ করে বায়ুথলিতে দেয়, আর পশ্চাৎ প্রকোষ্ঠের যে গ্যাস গ্রন্থি আছে সেটা কি করে, বায়ুথলি থেকে গ্যাস শোষণ করে রক্তের মধ্যে পাঠায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো গেল এখান থেকে। এবং রুই মাছের তুমি আরো কি দেখতে পাবা, রুই মাছের তুমি বায়ুথলির মধ্যে যদি আরো খেয়াল করো, তুমি দেখবা বায়ুথলি কিন্তু অন্তঃকর্ণের সাথেও কানেক্টেড থাকে। হ্যাঁ, অন্তঃকর্ণ, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেনরিচ ভেবার এর নাম অনুযায়ী এটাকে ভেবেরিয়ান ওসিকাল বলা হয়। ঠিক আছে, ডাব্লিউ এবং ভি এর মতো উচ্চারণ। এই সংযোগ দিয়ে বায়ুথলিতে গ্যাসের পরিবর্তিত চাপ, মানে চাইলে কিন্তু আমরা কি করতে পারি বলতো, গ্যাসের পরিবর্তিত চাপও কিন্তু আমরা বায়ুথলির মাধ্যমে কানেক্ট করতে পারি। ঠিক আছে, বা বায়ুথলির মাধ্যমে সেন্স পাইতে পারি। এই কথাটা এখানে বলছে যে এই সংযোগ দিয়ে বায়ুথলিতে গ্যাসের পরিবর্তিত চাপ অন্তঃকর্ণের পেরিলিম্ফে পরিবাহিত হয়, যা মাছের কি করে, ভারসাম্য রক্ষায় হেল্প করে। এখন আসলে বায়ুথলির কাজগুলো আমরা দেখবো। বায়ুথলির কাজগুলোর কথা কি বলছে, এটা প্লবতা রক্ষাতে হেল্প করে, তারপরে কি করে, প্রতিধ্বনি সৃষ্টিতে হেল্প করে। ঠিক আছে, এবং আর কি করে বাবা, আর হচ্ছে তোমার এখান থেকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে ভাষাতে হেল্প করে, শ্বসনে হেল্প করে, হ্যাঁ, তারপর শব্দ তৈরিতে হেল্প করে, চাপ নিয়ন্ত্রণে হেল্প করে, এই যে মাঝে মাঝে হিস হিস ঘট ঘট কিছু সাউন্ড তৈরি করে এখান থেকে, হ্যাঁ, এই যে তারপর রুই মাছ প্রতিধ্বনি তৈরি করতে পারে, এগুলো একটু বলবো। তবে রুই মাছের বায়ুথলি অক্সিজেন আধার হিসেবে কাজ করে, এগুলো দেখবা পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু নিচের কোনটা বায়ুথলির কাজ নয়। আচ্ছা, এখন আসলে আমরা এখান থেকে রুই মাছের যে রুই মাছ এবং মানুষের শ্বসন অঙ্গের মধ্যে পার্থক্য পড়বো। তো রুই মাছের শ্বসন অঙ্গের নাম ফুলকা, এটা ফুলকা শ্বসনের জন্য অভিযোজিত, চিরুনি আকারের ফুলকা থাকে, টোটাল ফুলকা থাকে 4 জোড়া, তাই না বাবা? 2টা ফুলকা প্রকোষ্ঠের মাঝখানে থাকে, অনেকগুলো ল্যামেলি থাকে তার মাঝখানে, ল্যামেলি গুলা কি হয়, ক্ষুদ্র চেপ্টা প্লেটের মতো। আচ্ছা, রক্তজালিকা থাকে, কোনো আবরণ থাকে না ফুলকার চারপাশে, এবং কি করে বলতো, ফুলকাগুলো পানিতে দ্রবীভূত অক্সিজেনের জন্য উপযোগী। তাহলে আমরা যদি পাঠ্যকের এক পাশ পড়ি, তাহলে আরেক পাশ কিন্তু আমরা ইজিলি পারবো, তাই না? একটু মিলাই মিলাই দেখবা। এখন আসলে আমরা এখান থেকে পড়বো রুই মাছের প্রজনন। তো রুই মাছের প্রজনন পড়তে গেলে প্রথমেই মনে রাখতে হবে, রুই মাছ কিন্তু ডিম পারে, কিন্তু কথা আছে যে রুই মাছ যদি কখনো আতঙ্কে পড়ে ডিম না পারতে পারে, তাহলে তার ডিমটা কি হয়, তার বডি সেটা আটকায় থেকে যায়। এই যে আটকায় থেকে যে ঘটনাটাকে বলে অ্যাট্রেসিয়া। আটকায় থেকে যে ঘটনাটাকে কি বলে বাবা, এটাকে বলে অ্যাট্রেসিয়া, মানে আটকায় থেকে গেছে ডিম, আর বের হইতেছে না। আচ্ছা, যাই হোক, এখন আসলে রুই মাছের যে প্রজনন তন্ত্র, এটাতে যদি আমি খেয়াল করি, এই বামে হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র তুমি দেখতে পাচ্ছ, আর ডানে হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র তুমি দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, এখানে এখানে মজার বিষয় হচ্ছে, তুমি যদি খেয়াল করো, তুমি পুরুষ প্রজনন তন্ত্রের মধ্যে কিন্তু সুন্দর একটা নালী দেখতে পাবো, দেখো শুকনো নালী দেখা যাচ্ছে। আচ্ছা, ভালো করে বেসিকটা বুঝে নাও আগে। কিন্তু স্ত্রী প্রজনন তন্ত্রের মধ্যে কিন্তু কোনো তুমি শুকনো নালী দেখতে পাবা না, বাট সরি, ডিম্ব নালী দেখতে পাবা না, তাই না? এখানে কিন্তু কিছু কথা আছে, তুমি এখানে বৃক্ষ দুটাতেই দেখতে পাবা, হ্যাঁ, গভীনী মলাশয় মূত্রাশয় এগুলো দেখতে পাবা। ঠিক আছে, পুরুষ প্রজননতন্ত্রের ক্ষেত্রে তুমি রেচন জনন নালী দেখতে পাবা। তো এখানে আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো, ছবিগুলো দেখলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। তো আসো, প্রথমে কি মনে রাখবো, পুরুষ মাছে কি থাকে, এক জোড়া শুক্রাশয়, স্ত্রী মাছে ডিম্বাশয় থাকে। কোথায় থাকে, পটকার নিচে থাকে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং শুক্রাশয়টা কেমনে আটকানো থাকে, মেসোরকিয়াম দিয়ে, আর ডিম্বাশয়টা মেসোভেরিয়াম দিয়ে। তাহলে শুক্রাশয় থেকে শুক্রনালী হয়, কিন্তু ডিম্বাশয় থেকে ভাই ডিম্বনালী হয় না। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, এই শুক্রাশয় থেকে শুক্রনালী কি হয়, একটা রেশন জনন পথে বের হয়ে আসে, আর পরিপক্ক ডিম্বাশয় থেকে ডিম কি হয়, দেহগর্ভে উন্মুক্ত হয়। ঠিক আছে, জেনিটাল অ্যাপারচারের কথা বলা আছে, কুসুমের কথা বলা আছে। এখন আসলে সেক্সুয়াল ম্যাচুরিটির কথা যদি আমরা বলি, বা যৌন পরিপক্কতার কথা, মনে রাখতে হবে রুই মাছ কিন্তু 2 বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। বাংলাদেশে আগে কি হইতো, 3 বছর বয়সে বয়সে হইতো, তবে এখন রুই মাছ তো কি হচ্ছে, ইনব্রিডিং হচ্ছে, মানে অন্তঃপ্রজনন হচ্ছে, তার মানে 1 বছর বয়সের মধ্যে কিন্তু কি হচ্ছে বলতো, এখন জননক্ষম হয়ে উঠতেছে। ঠিক আছে, আচ্ছা, জুন জুলাই জুজু মাসে হয়তো স্ত্রী মাছ কতটুকু বড় হয় বংশবৃদ্ধির সময়, মানে প্রজননের সময় 51 থেকে 70 সেন্টিমিটার, আর পুরুষ মাছটা কি হয় বলতো, ছোট হয়। প্রজনন ঋতুটা কি মনে রাখবো, জুজু মাছ যেটা বর্ষাকালে ঘোলা পানি যখন থাকে তখন। প্রজনন স্থান কোনটা মনে রাখতে হবে, রুই মাছ কিন্তু কি করে না বলতো কখনো, রুই মাছ কিন্তু কি করে না, রুই মাছ কিন্তু এই পুকুর, হাওর বাওয়ার, বিল এগুলোতে বদ্ধ জলাশয় ডিম ছাড়ে না। এই বেটা যায় কোথায় বলতো, স্বাদু পানির যেটা স্রোতজ, মানে বড় বড় নদীতে প্রজনন করে। তো ওখানে সে চলে যায়, এটাকে বলে মাইগ্রেশন। এবং তার মাইগ্রেশনটা কি হয় বলতো, যেহেতু এদের পরিযান শুধুমাত্র স্বাদু পানির মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে রুই মাছের কি হয়, রুই মাছের মাইগ্রেশনটা যেহেতু স্বাদু পানির মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জন্য এটাকে বলা হয় প্রোটোমোটোমাস। এটাকে কি বলা হয়, প্রোটোমোটোমাস। তাহলে বেসিকটা আমরা বুঝতে পারছি, রুই মাছের যে মাইগ্রেশন, মানে ডিম পাড়ার জন্য যে স্বাদু পানির মধ্যে যায়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রোটোমোটোমাস। আচ্ছা, এখন আসলে ডিম ছাড়ার সময় তো রুই মাছ কি হয় মনে রাখতে হবে, যে পানিতে যখন তাপমাত্রা অনেক বেশি থাকে, 24 থেকে 28, প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, ঠিক আছে, পানি যখন অনেক ঘোলা থাকে, তখন আলটিমেটলি কিন্তু ডিম ছাড়ে, তাই না? এই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে। এবং এখানে আরো কিছু টার্ম আমাদেরকে পড়তে হবে। স্পনিং কি, স্পনিং মানে দন্ত স দিয়ে মনে রাখবো, শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে, 15 সেকেন্ডের মধ্যে স্পনিং হয়ে যায়। তার ফিকালিটি কি, ফতে ফিকালিটি, ফতে ফার্টিলিটি। ফার্টিলিটি মানে কি, মানে হচ্ছে ডিম উৎপাদনের ক্ষমতা। রুই মাছের ফিকালিটি কত, 1 থেকে 4 লক্ষ, এবং এই যে 1 থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করে। এখন আসলে ডিমের 2টা প্রকারভেদ আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পোলাজিক ডিম, একটা হচ্ছে
হচ্ছে ডিমার্সাল ডিম, এটা আমরা একটু বুঝে নিব। একটা কি পলাজিক ডিম, একটা ডিমার্সাল ডিম। মনে রাখতে হবে রুই মাছের কিন্তু বহিঃনিষেক হয়, অর্থাৎ শুক্রাণু পানির মধ্যে ছেড়ে দেয়, ডিম্বাণু পানির মধ্যে ছেড়ে দেয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, জাইগোট তৈরি হয়। কোথায় হয়? পানির মধ্যে হয়। হ্যাঁ, আচ্ছা, বডির মধ্যে কিন্তু হয় না, ঠিক আছে? তো পানির মধ্যে যেহেতু হয় সেখানে মনে রাখতে হবে বহিঃনিষেক হয়। তো বহিঃনিষেক হলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, রুই মাছের যে নিষিক্ত ডিম্বাণুগুলো এগুলো কিন্তু পানির তলায় ডুবে যায়। মানে রুই মাছের নিষিক্ত ডিম তুমি দেখলেই বুঝবা, দেখবা এটা পানির তলায় ডুবে যাচ্ছে, এটাকে বলে ডিমার্সাল। একটা কি? এটাকে বলে ডিমার্সাল। তার মানে ডিমার্সাল যে ডিমগুলো আছে এগুলো কিন্তু পানির নিচে ডুবে যায়। আর যে পলাজিক ডিমগুলো আছে এগুলো কিন্তু পানির নিচে ডুবে না। যে অর্গান তৈরি হয়, যে 15 থেকে আমরা মনে রাখবো বিভিন্ন অর্গান তৈরি হয়, এই পদ্ধতিটাকে আমরা বলি অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস মানে কি? যেই পদ্ধতিতে অর্গান তৈরি হয়। 15 থেকে 18 ঘন্টার মধ্যে লার্ভা বেরিয়ে আসে, খুব গুরুত্বপূর্ণ। কত ঘন্টার মধ্যে বাবা? 15 থেকে 18 ঘন্টার মধ্যে রুই মাছের কি বেরিয়ে আসে? লার্ভা বেরিয়ে আসে, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আসলে রুই মাছের পোনাগুলো সম্পর্কে আমরা জানবো। তো রুই মাছের পোনাগুলো পড়তে গেলে আমরা একটু হেল্পিং শিটে হেল্প নেই। আর সেখানে এই জিনিসগুলো আমরা সুন্দর করে বুঝাই দিছি। তো রুই মাছের জায়গা এটা বলছি, রুই মাছের কি হয়? রেণুপোনায় আসে, প্রথমে আসে কি বলতো? রেণুপোনা, তারপর আসে ধানীপোনা, তারপর আসে আঙ্গুলিপোনা। এই 3টা পোনা দেখতে পাই, ঠিক আছে? রেণুপোনা কি মনে রাখবা? রেণু কি করে? বাহারি ঝালর পরে, ঠিক আছে? মনে রাখবা রেণু কি করে? বাহারি ঝালর পরে। কি করে? এবং বাহারি ঝালর পরে সে আকাশ কুসুম চিন্তা করে। রেণু ধরো একটা মেয়ের নাম, রেণু কি? একটা মেয়ের নাম। সে কি করছে? বাহারি ঝালর পরে আকাশ কুসুম চিন্তা করতেছে। তার মানে কি? রেণুতে বাহারি মানে কি? 72 ঘন্টা পর্যন্ত। তারপর ঝালর, ঝালর মানে কি বলতো? ঝালরের মতো জিনিস দেখা যায়। আকাশ কুসুম মানে কি? কুসুম খায়। তার মানে রেণুপোনা অবস্থায় ব্যাটার ক্ষেত্রে মনে রাখতে হবে 72 ঘন্টা পর্যন্ত যে বাহারি কি করে বলতো? ঝালর দেখা যায়, ঠিক আছে? এর বডিতে কি দেখা যায়? ঝালর দেখা যায়। এবং সে কি খায়? কুসুম খায়, কুসুম থলি থাকে, ওই কুসুম খায়, খায় 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 72 ঘন্টা মতো থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? এটা ধানীপোনা গেল, এটাকে বলে হ্যাচলিং, ইংরেজিটাই মনে রাখতে হবে, হ্যাচলিং বলে এটাকে। এরপর কি? এরপর হচ্ছে ধানীপোনা, বা যেটাকে আমরা সুন্দর করে বলি ফ্রাই। এটাকে কি বলে? ফ্রাই। ফ্রাই মানে কিন্তু ভাজি না, ঠিক আছে? এই ফ্রাই মানে হচ্ছে ধানীপোনা, ঠিক আছে? তো এটা কতটুকু? এটা 72 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এখন ফ্রাইটা মনে রাখবো কিভাবে? ফ্রাই এর ক্ষেত্রে মনে রাখবো ধনীরা ফ্রাই খেতে খেতে আটকে থাকে। তো মনে রাখবো ফ্রাই, ধনীরা ফ্রাই খেতে খেতে কি থাকে বলো? আটকে থাকে। তার মানে ফ্রাই হচ্ছে কত ঘন্টা? ফ্রাই হচ্ছে কত ঘন্টা বলো তো? ফ্রাই হচ্ছে তোমার মোটামুটি এখান থেকে 8 দিন পর্যন্ত আটকে থাকে, মানে 8 দিন পর্যন্ত, ঘন্টা না, 8 দিন পর্যন্ত। আর তুমি চিন্তা করো, তুমি যখন ফ্রাই খাবা তো তোমার কি হবে? ধরো অনেক গরম গরম ফ্রাই খাচ্ছ, তোমার চেহারা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে না? তো লাল লাল দাগ দেখা যায়। তাহলে কি দেখা যায়? এই যে লাল লাল উদরে কিছু দাগ দেখা যায়, ঠিক আছে? কান লাল হয়ে যায়, কান কুয়ায় ভাই মনে রাখবা। তাহলে তুমি যদি গরম গরম ফ্রাই খাও, ধরো মাছ ফ্রাই, জিভা পড়ে গেল, তাহলে কি হবে? লাল দাগ দেখা যাবে, ঠিক আছে? কান লাল হয়ে যাবে। আর তার ফ্রাই খেতে খেতে তুমি আটকায় যাবা। এই কথাগুলো এখানে বলা আছে। ভাঁজ বাড়তে থাকে চেহারার মধ্যে, দেখবা। এরপর আসে আঙ্গুলিপোনা। আঙ্গুল মানে ফিঙ্গার লিংস এটাকে বলে, ঠিক আছে? 9 থেকে 30 বছর পর্যন্ত এটাকে বলে আঙ্গুলিপোনা। এবং আঙ্গুলিপোনা অবস্থায় কিন্তু পাখনা রশ্মিগুলো আমরা একটু করে দেখতে পাই। 15 দিন পর বারবেল দেখা যায়, ঠিক আছে? 20 দিন পর সোনালী বর্ণের হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আঙ্গুলিপোনা আলটিমেটলি কতটুকু হয় মনে রাখতে হবে? 30 দিন পর্যন্ত বয়স পর্যন্ত এটাকে আঙ্গুলিপোনা বলে। এবং এটা 30 মিলিমিটার লম্বা হয়, দুটো কিন্তু মিল আছে। আর ব্রুড মাছ, যেটা মনে রাখবা, ব্রুড বলে কিন্তু কোনো পোনা নাই, কি আছে বাবা? ব্রুড মাছ আছে। কি আছে বাবা? ব্রুড মাছ, ঠিক আছে? 30 দিন পর্যন্ত আঙ্গুলিপোনার আঙ্গিক যে পরিবর্তন এটাকে আমরা বলি ব্রুড কি বলতো? মাছ। এবং এই যে 1.5 থেকে 2 বছর পর্যন্ত বয়সে এরা কি করে? যৌন পরিপক্কতা লাভ করে। এখন আসলে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ যদি আমরা পড়ি, প্রথমে আমরা কি পাবো? এই কার্প জাতীয় মাছ, এগুলো আমরা জানি, বড় কার্প বলে এগুলাকে। এবং এই যে কখন ডিম ছাড়ে এগুলো দেখবা। মনে রাখতে হবে এখন কিন্তু হ্যাচারির মধ্যে মাছ চাষ হচ্ছে, তাই না? কিন্তু মনে রাখবে হ্যাচারির মধ্যে মাছ কিন্তু কখনোই প্রাকৃতিক মাছের প্রতি মানে কি করবে না? প্রতিনিধিত্ব করবে না। আচ্ছা, এবং রুই মাছের যে রেণু, এই রেণুগুলোর দাম কিন্তু অনেক। 1 কেজি রুই মাছের রেণু করার দাম 60,000 টাকা, ঠিক আছে? এই হালদা নদীকে কি বলা হয়? প্রাকৃতিক জিন ব্যাংক বলা হয়, বা মৎস্যখনি বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, হালদা হত্যা যেগুলো দেখবে এখান থেকে। তারপর আসে মৌসুমী অভয়াশ্রম কোথায় কোথায় আছে। মৌসুমী অভয়াশ্রম, এটা পরীক্ষাতে আসে। মৌসুমী অভয়াশ্রম আছে কোথায় কোথায় মনে রাখবা? হামলা, কালো বিলাই, ঠিক আছে? হামলা, কালো বিলাই। তো হালদা নদীর মাদুনা ঘাটে, আর কালোতে কি কাপ্তায়, লংজাদু এবং বিলাইছড়ি এলাকাতে, ঠিক আছে? তো মনে রাখবো এই যে দেখো, হামলা, হামলা বা হাম কালো বিলাই, ঠিক আছে? হালদা নদীর মাদুনা ঘাট, কাপ্তায়, লংজাদু এবং বিলাইছড়ি, এগুলোতে কি হয়? এগুলোতে নির্দিষ্ট সময় সরকার থেকে কি করা হয়? অভয়াশ্রম ঘোষণা করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আমরা এখান থেকে দেখে ফেলবো। আর নিচের দিকে দেখো, রুই মাছ সংরক্ষণের জন্য আরো কিছু কথা বলা আছে। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরি কথা বলছে, এগুলো একটু পড়ো এখান থেকে। তারপর এখানে আসলে রুই মাছ সংরক্ষণে কিছু প্রসেস দেওয়া আছে, হেডিং গুলো দেখবো। প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, মাছ ধরা বন্ধ করতে হবে। তারপর কলকারখানা বর্জ্য, সেচ, কীটনাশক, বাজার নিয়ন্ত্রণ। 9 ইঞ্চি নিচে মাছ ধরাই যাবে না, ঠিক আছে? বন্ধ করতে হবে মাছ বিক্রি। তারপরে সেচ ব্যবস্থা, নাব্যতা, প্রাকৃতিকভাবে উৎপন্ন পোনা চাষে মৎস্যজীবীদের উৎসাহী করা।
তারপরে জনসচেতনতা সৃষ্টি করা, মৎস্য আইন করা, হালদা নদী সংরক্ষণ করা, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তাহলে আমরা একটু আগে কি বললাম বাবা, রুই মাছের প্রাকৃতিক মৌসুমী অভয়ারণ্য। আর এই জায়গাটাকে এখান থেকে কিন্তু ডেন্টালের প্রশ্ন আসছিল, ঠিক আছে। এটা হচ্ছে প্রাকৃতিক জনন ক্ষেত্র, ঠিক আছে। কি কি প্রাকৃতিক জনন ক্ষেত্র আছে, যেমন চট্টগ্রামে দেখতে পাই হালদা সবচেয়ে বড় প্রাকৃতিক জনন ক্ষেত্র। এছাড়া কোথায় আছে, যমুনাতে আছে, পদ্মা নদী, যমুনা নদী, পদ্মা নদী। ময়মনসিংহ আছে, যমুনা নদী কোথায়, এটা হচ্ছে আরিচা, সিরাজগঞ্জ, এগুলা, ঠিক আছে, ফুলঝুরি। পদ্মা নদী তো বুঝতেই পারছো, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। তারপরে ময়মনসিংহ অঞ্চলে আছে ব্রহ্মপুত্র, কুষ্টিয়াতে আছে, রাজবাড়ি ফরিদপুর এলাকার আড়িয়াল খাতে। কোথায় বাবা এটা, আড়িয়াল খাতে, আড়িয়াল খাতে মধুমতি নদীতে, ঠিক আছে। এবং চলনবিল এবং টাঙ্গুয়ার হাওরের কোথায় বলা হয়, প্লাবনভূমিতে। এগুলো কি, এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, ঠিক আছে।